এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন পারমিতা চ্যাটার্জির লেখা মাঝরাতের লোকটা। যমদূতের ভূমিকায় মানবেন্দ্র ঘোষ, দুটো মহিলা চরিত্রে মধুপর্ণা, নারুগোপালের ভূমিকায় শুভদীপ, নবীন হালদার নন্দীমশাইয়ের ভূমিকায় সুমিতেন্দ্র, দীনবন্ধু যমদূত, আর গল্প পাঠে আমি প্রত্যয়। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। বারবার ছটা কেন হচ্ছে রে বাবা? কি মুশকিল হলো বলো দেখি। আরে হলোটা কি, থামলে কেন? সময় কিন্তু খুব বেশি হাতে নেই। আর কি যাব বলতো? আসার সময় মিস্টার গুপ্ত 7টা ফর্মে স্টাম্প মেরে দিয়েছিলেন, সেটা নিশ্চয়ই মনে আছে তোমার। কিন্তু গুনে দেখো, 6টা বডি আছে এখানে। কি বলোটা কি? কই সরো দেখি, আমি একবার শুনি। 1, 2, 3, 4, 5, 6। ওমা, তাই তো। কিন্তু আমরা তো গুনে গুনে 7টা বডি তুলেছিলাম। তবে আর বলছি কি, দড়িটা কেমন লড়লড়ে লাগতেই সন্দেহটা হলো আমার। তোমার মনে আছে সেই সুটকো মতো কালো লোকটা? দাঁত নাকি মূলোর ক্ষেত বোঝা যায় না। এই লোকটাকে পাচ্ছি না, কি হবে বলো তো এবার? চাকরিটা খোয়াবো নাকি ঢ্যাঙ্গস পেটা করবে তো? একটা উপায় আছে। ওই লোকটার ফর্মটা ছিঁড়ে ফেল। বুঝবে কি করে কোনটা ওর ফর্ম? তুমি সত্যিই একটা মরকট। আরে বাবা, ফরমের উপর ছবি লাগানো থাকবে, ভালো করে দেখো। কিন্তু মিস্টার গুপ্তর কাছে ফর্ম ছাড়াও আলাদা করে হিসাব থাকে। আরে দূর, সব ব্যাপারে ভয় তোমার। আগে চলো তো, তারপর যা হবে দেখা যাবে। এতক্ষণ যে দুজন চাকরিজীবী মানুষের কথোপকথন আপনারা শুনলেন, তা আমার আপনার সকলের পূর্ব পরিচিত। আমার মনে হয় সৃষ্টির প্রথম চাকরিজীবীদের দলে এরা পড়ে। বহুবার বহু লেখকের কলমে বা চলচ্চিত্রের পর্দায় এরা আমাদের হাসির খোরাক জুগিয়েছে। যমরাজের আদেশে মিস্টার গুপ্ত মানে চিত্রগুপ্তর কাছ থেকে 7টা ফর্ম নিয়ে দুজন যমদূত পৃথিবীতে এসেছিল 7টা ডেড বডি নিতে। কিন্তু নেওয়ার সময় গুনে গুনে 7টা নিলেও যখন যমলোকে ঢুকবে ঢুকবে করছে, তখন দাঁড়িয়ে একবার ক্রস চেক করতে গিয়ে আর হিসেব মিলছে না। যতই পুরনো চাকরি হোক না কেন, হে বাজারে একবার চাকরি খোয়ালে তা পুনরুদ্ধার করা স্বর্গমর্ত সব জায়গাতেই বেশ চাপের ব্যাপার। তার ওপর সরকারি হোক আর বেসরকারি হোক, কোনো চাকরিরই এখন স্থায়িত্ব নেই। তার উপর এটা আবার যমলোকের চাকরি। হাজার চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। ডেড বডি হারিয়ে ফেলার অপরাধে বহু যুগের কর্মচারী হিসেবে চাকরি গেল না ঠিকই, কিন্তু যতদিন পর্যন্ত হারিয়ে যাওয়া মৃতদেহ ফিরিয়ে না আনতে পারবে, ততদিন ওদের দুজনকে যমলোকের সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করা হলো। অগত্যা 2 মক্কেল মুখ চুন করে সুরসুর করে ফিরে এলো পৃথিবীতে সেই মৃত ব্যক্তির খোঁজে। এক টানে যেমন তেমন, 2 টানে ঝুঁকি। দীনবন্ধু কুমারের পেটে বাংলা পড়লে গলায় সুরের জোয়ার আসে। বাবা মায়ের মাধ্যমে শুধু দীনবন্ধু নামটা প্রচারিত রাখলেও পরবর্তীকাল সময়ে নিজেকে কিশোর কুমারের সেকেন্ড পার্ট মনে করে নামের পরে
কুমারটা নিজেই যোগ করে সে। কাকের পিছনে ময়ূরের পুচ্ছ গুজলেও হয়তো এর থেকে মানানসই হতো। মদ গিলে গান গাইতে গাইতে বাড়ি ফেরা তার প্রতি রাতের রুটিন। আর ফেরার পথে কখনো রাস্তার কুকুর, কখনো ল্যাম্পপোস্ট, আবার কখনো মোড়ে মোড়ে বানানো শনি বা হনুমান মন্দিরগুলো তার গানের স্রোত হয়ে ওঠে তার মনে। খুশি। আজও একটা ল্যাম্পপোস্টের সামনে দাঁড়িয়ে তার মনে হলো একটা বড় ল্যাম্পপোস্টের পাশে ছোট আরও একটা ল্যাম্পপোস্ট। ঠোঁটের কোণায় একটা ফাজলামির হাসি হেসে চড়ানো গলায় সে প্রশ্ন করল, আমার গান তোর এত ভালো লাগে যে আজ আমার তোর ছোট ভাইটাকে সাথে করে নিয়ে এলি। খুব ভালো করেছিস, রোজ নিয়ে আসবি। আজ থেকে দীনবন্ধু কুমার শুধু তোদেরই গান শোনাবে। কথা শেষ করে গানের পরের কলি ধরতে যাবে এমন সময় ল্যাম্পপোস্টের দূর সম্পর্কের ভাই একটু নড়ে উঠল। মাথাটা 2-3 বার ঝাঁকিয়ে চোখ দুটোকে টান টান করে দীনবন্ধু আবার প্রশ্ন করল, এই কে লুকিয়ে আছে ওখানে? আয় বেরিয়ে আয় বলছি। এই সামনে এসে দাঁড়া। আগে আমি নাড়ুগোপাল, শিমুলতলায় থাকতুম, ভুল করে এখানে চলে এসেছি। শিমুলতলার নাড়ুগোপাল? তুমি এই কলকাতা শহরে কি মনে করে বাবা? ইচ্ছা করে আসিনি, মরার পর শরীরটা জমদূতগুলো নিয়ে যাচ্ছিল, ঠিক মতো মনে হয় বাঁধেনি, তাই দড়ির ফাঁক দিয়ে গলে এখানে পড়ে গেছি। তা বললে একেবারে আমার নাকের ডগায়। চলো তাহলে আমার সাথে আমার বাড়িতে। না, দাঁড়াও। যমদূতগুলো তোমাকে খুঁজতে খুঁজতে যদি আমার বাড়িতে পৌঁছে যায় আর ভুল করে যদি তোমার বদলে আমাকে তুলে নিয়ে যায়, তখন আরে কেলো হবে। যদিও সবাই বলে আমি নাকি জমের অরুচি। তার চেয়ে বরং তুমি ওই ল্যাম্পপোস্টের পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকো। আমি চলি। গুড নাইট নাড়ুগোপাল। নাড়ুগোপাল কিন্তু দীনবন্ধুর পেছন ছাড়ল না, চুপি চুপি পেছন পেছন চলতে লাগলো। সে গ্রামের মানুষ, শহরের পরিবেশ আদব কায়দা সবই তার অচেনা। তার মধ্যে রাত অনেক হয়েছে, রাস্তাঘাট একেবারে ফাঁকা। মাঝে মাঝে অবশ্য বড় বড় টিনের বাক্সের সামনে হলুদ আলো ঝুলিয়ে গাড়িগুলো দানবের মতো ছুটছে। কিন্তু তার যা শব্দ, তার চেয়ে নাড়ুগোপালের গ্রামের ফাঁকা মাঠ বাজারের আওয়াজও কানের পক্ষে আরামদায়ক। দীনবন্ধুর বাড়ির সামনে গেটটা শক্ত করে আংটানা আটকালে সেটা সামনে পিছনে চামড়ের মতো তোলে। দীনবন্ধু তার দোদুল্যমান শরীরটা নিয়ে উঠোনে পা দিতেই সেটা সোজা গিয়ে ধাক্কা মারল নাড়ুগোপালের নাকে। ও মা গো, বাবা গো, নাক কেটে মনে হয় মাটিতে খসে পড়ে গেল গো। এখন এই নাক কাটা মুখ নিয়ে আমি কার সামনে গিয়ে দাঁড়াবো গো? ও মা গো। এই কে কথা বলছো ওখানে? এই বেটা পাঁচু গোপাল, তোকে আমি বারণ করলাম আমার সাথে আসতে। না, পাঁচু গোপাল নয়, আমার নাম নাড়ু গোপাল। ছোটবেলা থেকে কৃষ্ণ ঠাকুরের মতো ঘন ঘন কোকড়ানো চুল ছিল তো, তাই ঠাকুমা আদর করে আমার নাম রেখেছিল নাড়ু গোপাল। তা তোমার ওই ঘন চুলের 2-1টা বাদ দিয়ে বাকিগুলো কোথায় গেল বাচাদান? ঝড়ে উড়ে গেছে নাকি রোদে পুড়ে গেছে? সে যাই হোক, এখন মানে কেটে বড় তো দেখি। দয়া করে অমন কথা বলো না ভাই, এই অচেনা জায়গায় রাতে কোথায় যাবো বলো? দয়া করে এই রাতটুকু তোমার কাছে একটু থাকতে দাও। দীনবন্ধু বেশ কিছুক্ষণ মাথা চুলকে কিছু একটা ভাবল, তারপর বলল, থাকতে দিতে পারি, কিন্তু একটা শর্তে।
আমি সারা রাত গান গাইবো আর তোমাকে সেই গানে নাচতে হবে। কি পারবে তো? এই মরেছে, এইসব নাচ টাচ কেন ভাই আবার? সারা রাত তো গল্প করে কাটিয়ে দিলেই তো হতো। তার মানে তুমি নাচতে পারবে না, তাই তো? ভাবলাম একটু ক্যাবারে ট্যাবারে হবে। তাহলে বিদায় হও দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর রাগ করছো কেন? আমি কি সে কথা বলেছি নাকি? নাচ তো ভালো জিনিস। অগত্যা নাড়ুগোপাল গেটের ধাক্কায় নাড়ুর মতো ফুলে যাওয়া নাকটায় হাত বুলোতে বুলোতে দীনবন্ধুর বাড়িতে ঢুকল। পরের দিন সকালে দীনবন্ধু একেবারে স্বাভাবিক। আগের দিন রাতের কথা তার কিছুই প্রায় মনে নেই। এদিকে দিনের আলো ফোটার সাথে সাথে নাড়ুগোপালও হাওয়া। হাওয়া মানে তার গলার আওয়াজ শোনা গেলেও তাকে চোখে দেখা যায় না। অবশ্য তার চোখে জগৎ সংসার পুরোটাই দৃশ্যমান। সকালবেলা বাড়ির উঠোনের কলতলায় ব্রাশে পেস্ট ভরিয়ে দাঁত ঘষছে দীনবন্ধু। নাড়ুগোপাল কানের কাছে এসে বলল, এই এটা এটা কি দিয়ে দাঁত ঘষছো ভাই? তোমাদের এখানে কি নিমের দাঁতন পাওয়া যায় না? এই কে রে, কে কথা বলে? আরে আরে আমি আমি নাড়ুগোপাল, চিনতে পারছো না নাকি? নাড়ুগোপাল? কে নাড়ুগোপাল? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে বাবা, আমাকে দিনের বেলা দেখা যায় না। আরে আমি ভূত কিনা তাই। আচ্ছা, তুমি ভূত? তাই যদি হবে তাহলে আমার ঘাড় না মটকে খোঁজ গল্প করছো যে বড়। কি যে বলো না ভাই, আমি তেমন খারাপ ভূত নই। আর তাছাড়া তুমি কাল রাতে আমায় থাকতে দিয়েছো, দুজনে মিলে কত নাচ গান করলুম, কিছুই তো মনে নেই তোমার? ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, একটু মনে পড়েছে আমার। তা তুমি এখানে কি করছো? এবার কেটে বড় তো দেখি। কোথায় যাই বলো তো? আমি তো কিছুই চিনি না। তার চেয়ে বড় তুমি যেখানে যাবে আমি তোমার সাথে সাথে যাব। আমি একবার মন্দিরে যাব, আজ আমার জন্মদিন, বুঝলা? ওরে বাবা, মন্দিরে? ওখানে কি আমায় ঢুকতে দেবে? ঠিক আছে, আমি বরং গেটের বাইরে দাঁড়িয়ে থাকবো তোমার জন্য। মন্দির থেকে ফেরার সময় নন্দীদের বাড়িতে ঢুকল দীনবন্ধু। হরিপদ নন্দী দীনবন্ধুর ছোটবেলার অঙ্কের মাস্টার ছিলেন। কথায় বলে বাবা মার পরই শিক্ষাগুরুর স্থান। তাই বাবা মা যখন নেই তখন এমন একটা শুভ দিনে গুরুর আশীর্বাদই নেওয়া যাক। আশীর্বাদ নিয়ে নিজেকে ধন্য করে যেই বেরিয়ে আসতে যাবে অমনি গুরুপত্নীর চিৎকার ভেসে এলো ভেতর থেকে, আমি এই মাত্র গুনে গুনে 4টে বাটিতে পায়েস বাড়লাম, একটু চোখ সরিয়েছি কি সরাইনি, অমনি একটা বাটি হাওয়া। এ নিশ্চয়ই ওই বুড়ো মিনসের কাজ। সবুর আর সয় না। নন্দী মশাই কাচুমাচু মুখ নিয়ে দীনবন্ধুকে বলল, তুমি ওখানে এসো দীনবন্ধু, ভিতরে মনে হচ্ছে গুরুতর কিছু একটা হয়েছে। জীবনে কত কঠিন অঙ্ক সমাধান করে দিলুম, শুধু এইটে আজও পারলুম না। দীনবন্ধু মুখ টিপে হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে এলো। বাড়িতে এসে চাল ডাল আলু মূলো সব সিদ্ধ করে দুপুরের খাবার নিয়ে বসলো। মুখে বলল, জন্মদিনের খাবারটা নয়, যেন হবিষ্যান্ন করতে বসেছি। মুখের কথা শেষ না হতেই থালার পাশে এক বাটি পায়েস হাজির। কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাওয়ার ভিতর থেকে নাড়ুগোপাল বলে উঠল, তোমার মাস্টারের বাড়ি থেকে নিয়ে এসেছি। আজ তোমার জন্মদিন কিনা ভাই? ভেবেছিলাম জন্মদিনের কথা শুনে হয়তো নিজেরাই দেবে, দিলে আর কি আমায় চুরি করতে হতো। তবে যাই বলো ভায়া,
তোমাদের এখানে রাস্তাঘাট বাড়িঘর বড় হলেও মানুষের মন কিন্তু খুবই ছোট। দীনবন্ধুর চোখে জল এলো। সত্যি তো, বাবা মা মারা যাবার পর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তাকে প্রায় বাতিলের খাতায় ঠেলে দিয়েছে, অথচ নাড়ুগোপালের সাথে তার আলাপ 24 ঘন্টাও পেরোয়নি। তুমি আমার সত্যিকারের বন্ধু নাড়ুগোপাল। তোমাকে যদি একবার দেখতে পেতাম। ও নিয়ে চিন্তা করো না, রাতটা হতে দাও, ঠিক দেখতে পাবে। দিনের আলো নিভতেই প্রতি রাতের মতো দীনবন্ধু চলল শরীখানায়, পেছন পেছন নাড়ুগোপাল। এক একটা করে ক্লাস শেষ হচ্ছে, আর নাড়ুগোপালের চেহারাটা দীনবন্ধুর চোখে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। কি ভাইয়া, দেখতে পাচ্ছ তো এবার আমাকে? আমার মনে হয় কি জানো, তোমার পেটে ওই জল না পড়লে তোমার চোখ আমাকে দেখতে পাবে না। আমাদের প্রথম আলাপটা তো ওইভাবেই হয়েছিল কি না? এদিকে হলো আর এক কাণ্ড। নাড়ুগোপালকে দেখা মাত্রই দীনবন্ধু চিৎকার করে উঠল, নাড়ুগোপাল, now I can see you. Everybody, look at my friend নাড়ুগোপাল। নাড়ুগোপাল। দীনবন্ধুর চিৎকারে শরীখানায় বাকিদের প্রায় নেশা ছোটার উপক্রম। সবাই এর ওর গায়ে ঢলে এটাই বলা বলি করতে লাগলো যে দীনবন্ধুর নেশাটা আজ বেশ করা হয়েছে। তা না হলে কেউ কোথাও নেই, অথচ হাওয়ার পিঠ চাপড়ে কেউ এমন নাড়ুগোপাল নাড়ুগোপাল বলে চিৎকার করে নাকি? সে কি ভাইয়া, আমাদের গ্রামে তো নেশা করলে মানুষ আবার গালিগালাজ করে। তোমাদের এখানে বুঝি ইঞ্জিরিতে কথা বলে? আমি তো আবার এসব বুঝি না। ওসব বুঝে তোমার কাজ নেই। চলো বাড়ি ফিরে যাক। যেতে যেতে বরং আমি তোমাকে একটা গান শোনাবো, শুনবে? আমি কিন্তু আজ আর নাচতে পারবো না। এতক্ষণ তোমার সাথে ওখানে বসে থেকে থেকে না গন্ধে আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। সেদিন ফেরার সময় ঘটল এক বিপদ। একেতেই নাড়ুগোপাল সাথে থাকায় রাস্তার কুকুরগুলো দীনবন্ধুর পিছন ছাড়ছে না। তার উপর মোড়ের মাথার টেলিফোন বুথটা পেরোতেই নামল ঝমঝমিয়ে বৃষ্টি। ফুটপাতের দুধারে সমস্ত দোকান ততক্ষণে বন্ধ হয়ে গেছে। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য দাঁড়াবার মতো কোনো জায়গা নেই। কাজেই কাক ভেজা হয়ে রাতে দুজন বাড়ি ফিরল। পরের দিন সকাল থেকে দীনবন্ধুর ধুম জ্বর, মাথা তোলার শক্তিটুকুও নেই। বান্ধবহীন শহরে নাড়ুগোপাল পড়ল মহাবিপদে। এখন ডাক্তারের খোঁজ সে পাবে কোথায়? গ্রামের নবীন ডাক্তারের চেম্বারের সামনে একটা লাল রঙের যোগ চিহ্ন আঁকা থাকে। এখনো নিশ্চয়ই তেমনটাই হবে। এতটুকু জানাকে সম্বল করেই ডাক্তারের খোঁজে বেরোল সে। খুঁজতে খুঁজতে বেশ কিছুটা দূরে খোঁজ পাওয়া গেল ডাক্তারের। বাইরে সাইনবোর্ডে যোগ চিহ্নের পাশে নামটা যদিও ইংরেজিতে লেখা, কিন্তু তাতে কি? নাড়ুগোপাল ভেতরে ঢুকল। দুদিকে স্টিলের লম্বা লম্বা চেয়ারগুলোতে লাইন দিয়ে রুগীরা বসে আছে, আর মাঝখানে টেবিল পেতে ডাক্তারবাবু। নবীন হালদারের মতোই গলায় লম্বা একটা পাইপ ঝুলানো। ওটা দিয়েই নাড়ুগোপালের বুক দেখে নবীন ডাক্তার বলেছিলেন,
প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় বাঁশক পাতার রস খাও হে নাড়ুগোপাল, আর পারলে ওই বিড়ি খাওয়াটা বন্ধ করো। পরিবারটা না হলে পথে বসবে কিন্তু। সেদিন যদি নবীন ডাক্তারের কথাগুলো কানে তুলত, তাহলে হয়তো আজ তার এই পরিণতি হতো না। সে যাই হোক, এখন ডাক্তারকে কি করে দীনবন্ধুর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেটাই চিন্তা। হঠাৎ নাড়ুগোপালের মাথায় এলো যে এখান থেকে ডাক্তার নিয়ে যাবার থেকে জ্বরের ওষুধ নিয়ে যাওয়া অনেক সোজা। কিন্তু সেটা কিভাবে? নাড়ুগোপাল ডাক্তারের পাশে গিয়ে দাঁড়ালো, কান পেতে শুনতে লাগলো কে কি সমস্যার কথা ডাক্তারকে বলছে। পেট খারাপ, মাথা ব্যথা, কাশি সমস্ত কিছু পার করে অবশেষে একটা জ্বরের রোগী পাওয়া গেল। ভদ্রলোক ডাক্তারখানা থেকে বেরিয়ে ওষুধ কিনে বাড়ির পথ ধরলেন। পেছন পেছন নাড়ুগোপাল। যেভাবেই হোক ওই ওষুধগুলো ওনার কাছ থেকে নিতেই হবে। ভদ্রলোক বাড়িতে ঢুকে নিজের ঘরের টেবিলে ওষুধের প্লাস্টিকটা রাখলেন, আর অমনি নাড়ুগোপাল সেটা নিয়ে নাড়াচাড়া শুরু করল। ভদ্রলোক ততক্ষণে ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিয়েছেন। এবার স্ত্রী ঘরে ঢুকলো খবর নিতে। তা হ্যাঁ গা, ডাক্তার কি বললো তোমায়? ও মা, ওটা কি গো? ওষুধের প্লাস্টিকটা আমার হাওয়ায় দুলছে কেন গো? বাবা গো, ভূত! স্বামী স্ত্রী দুজনেই ভয়ে জ্ঞান হারালো। জ্ঞান ফেরার পর প্লাস্টিকটা ঘরের কোথাও খুঁজে পাওয়া গেল না। চারিদিকে রটে গেল দিনের বেলায় ঘরে ঢুকে ভূত ওষুধের টোপলা নিয়ে পালিয়েছে। নাড়ুগোপাল ততক্ষণে ওষুধ নিয়ে হাজির হয়েছে দীনবন্ধুর কাছে। নাও ভাই, এখান থেকে জ্বরের ওষুধখানা খেয়ে নাও দেখি। ওষুধ? কিন্তু তুমি এসব কোথায় পেলে? তুমি তো এখানকার কিছুই চেনো না। ওসব জেনে তোমার আর কাজ নেই। তুমি জ্বর সারাবার দিকে একটু মন দাও তো। সন্ধ্যার দিকে দীনবন্ধুর জ্বরটা বেশ কম। গরম গরম এক কাপ চা নিয়ে বসেছে। নাড়ুগোপাল সারা দিন তার মাথার কাছেই বসেছিল আজ। দীনবন্ধু অনেক দিন পর যেন একটা ভালোবাসার মানুষ পেয়েছে। তোমাকে একটা কথা বলবো ভাই, আমি বলি কি, তুমি ওইসব মদ খাওয়া টাওয়া ছেড়ে দাও। নিজেকে অকালে এইভাবে শেষ করে দিও না। আজ আমি না থাকলে তোমার কি হতো বলো তো? জ্বরে তো বেহুশ হয়ে পড়েছো। আমি বলি ওইসব ছাইপাশার খেও না, বিয়ে টিয়ে করো, বউ বাচ্চা নিয়ে সুখে সংসার হোক তোমার। বাঁচতে গেলে শুধু টাকা না গো, নিজের মানুষও লাগে। কি জানো নাড়ুগোপাল, এর আগে এমন করে কেউ আমায় বোঝায়নি। কিন্তু মদ না খেলে তোমাকে যে দেখতে পাবো না। খেলেও পাবে না। তোমার কি মনে হয় ওই জমদূতগুলো কি আমায় খুঁজছে না? পেলেই একেবারে কলারটা ধরে টানতে টানতে নিয়ে যাবে। আজ বহুদিন পর দীনবন্ধুর দু চোখ জলে ভরে এলো। এর দুদিন পর দীনবন্ধু যখন একেবারে সুস্থ, তখন সে মনে মনে স্থির করল নাড়ুগোপাল গ্রামের মানুষ। এর আগে কলকাতা শহর সে দেখেনি। তাকে শহরটা ঘুরিয়ে দেখালে মন্দ হয় না। দুই বন্ধু মিলে বেরোলো কলকাতা শহর দেখতে। নাড়ুগোপাল, দেখবে নাকি শহরটা ঘুরে একবার? এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে। গেলে মন্দ হতো না। তুমি কিন্তু মোটেও আমার হাতটা ছাড়বে না। হ্যাঁ, তুমি তো আবার আমাকে দিনের বেলা দেখতে পাও না।
যদি একবার হারিয়ে যাই তাহলে বুঝতে পারছো তো কি হবে আমার সাথে। দুই বন্ধু মিলে কলকাতা শহর দেখতে বেরোলো। ভাইয়া, তোমাদের এখানে তো দেখছি কোনো স্টেশন ছাড়াই রেল লাইন আছে, তাও আবার রাস্তার উপরে। ভালো মতো দেখে শুনে পার হও, রেলগাড়ি এসে মেরে দিয়ে চলে গেলে আর দেখতে হবে না। ভয় নেই, এখানে রেলগাড়ি চলে না। এ বাবা, এ তো মাটির নিচে ঢুকে গেল। এ পাতালে ঢুকাবার চক্রান্ত করছো নাকি ভাইয়া? আরে না না, বেরোতে পারবো তো? কি আজব জায়গায় থাকো ভাই তোমরা। এখানে তো দেখছি মাটির তলায় রেলগাড়ি চলে। আমার কেমন যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। হাতটা শক্ত করে ধরো ভাই। বলছিলাম, ওটা কিসের টিকিট কাটলে গো? বিশাল বড় তাঁবুর মতো দেখছি। যাত্রা হবে বুঝি? এর ভেতর তো আমাদের পুরো গ্রামটা ঢুকে যাবে। না না, এর নাম তারামণ্ডল। চাঁদ তারা সব দেখতে পাবে। কি বলছো গো? চমলোক তো শুনেছি আকাশেই আছে। যদি আমাকে ওরা ধরে নিয়ে যায়? আরে দূর, ওসব কিছু হবে না, আমি আছি তো। কিছুক্ষণ পর দুজনে সেখান থেকে বেরিয়ে এলো। নাড়ুগোপালের মুখে যা অবস্থা, তা কলকাতার ফুটপাতে নেতিয়ে যাওয়া বাসি কচুরিকেও হার মানায়। এবার কোথায় যাব ভাই? কোনো ভালো জায়গায় গেলে হতো না? এরকম কুটকুটে অন্ধকারে আমাকে আর ঢুকিও না। আর তোমাকে আর অন্ধকার করে ঢুকতে হবে না। এবার তোমাকে একটা মজার জায়গায় নিয়ে যাব। খুব ছোটবেলায় বাবা মার সাথে আমি একবার গিয়েছিলাম। ওরা এসে ঢুকলো জাদুঘরে। বাবা, কি বড় বড় ঘর, কি বড় বড় দরজা। এই হ্যাঁ গো, এই রাতে শুতে যাবার আগে কি এই দরজাগুলোকে তালা দেয়? মা গো, বাঁচাও ভাই আমায়। এই বড় বড় কুমিরগুলো এইভাবে ছেড়ে রেখেছে কেন? শেষের কথাগুলো বলতে বলতে এবার আর শুধু হাত ধরে নয়, নাড়ুগোপাল এক লাফে দীনবন্ধুর কোলে। কি করোটা কি নাড়ুগোপাল, পড়ে যাবে তো। তুমি আমাকে কোথায় নিয়ে এলে বলো তো? চারিদিকে কুমির, বন মানুষ। কোনটা কখন আমার ঘাড়ে এসে পড়বে কে জানে। তোমাকে নিয়ে তো দেখছি ভারী মুশকিল। এগুলো কি জানতো নাকি? দেখছো না, নড়াচড়া করছে না। তাছাড়া তোমাকে তো আসল জিনিসটা দেখানোই এখনো হয়নি। দেখো অবস্থা, মানুষ দুটো ঘর বাড়ি ছেড়ে এখানে এসে ঘুমোচ্ছে। এত বড় বড় ঘর ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছে মনে হয়। আরে বাবা, ওরা কেউ আর বেঁচে নেই। এখানে মরা মানুষকে ওষুধ দিয়ে পাথর বানিয়ে রাখা হয়। এই দীনবন্ধু, তুমি এক্ষুনি চলো ভাই। এরা জানতে পারলে আমাকেও পাথর বানিয়ে ছাড়বে। এর থেকে জমলো কি ভালো। টানতে টানতে দীনবন্ধুকে বের করে নিয়ে এলো নাড়ুগোপাল। আর ঘুরে কাজ নেই, এবার বাড়ি ফিরে চলো। এমন সময় দীনবন্ধুর পকেটে মোবাইলটা বেজে উঠল। কথা শেষ করে দীনবন্ধু বলল, সত্যি বাড়ি ফিরতে হবে এবার। শ্যামল ফোন করেছিল, পাশের বাড়ির রতন যেটা মারা গেছে, শ্মশানে যেতে হবে। রতন জ্যাঠার উঠোনে খাটিয়া সাজাচ্ছে দীনবন্ধু আর পাড়ার কিছু ছেলে পেলে। নাড়ুগোপাল ভিড়ের মধ্যে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ কারা যেন দুদিক থেকে তার দুটো হাত চেপে ধরল। এবার তোমাকে পেয়েছি বাচাধন। দড়ি খসে এখানে এসে পড়েছো তাহলে? তোমার জন্য উপরে আমাদের চাকরি যাবার জোগাড়। সেই দিন থেকে হন্যে হয়ে খুঁজছি তোমাকে। ভাগ্যিস রতনটাকে নিতে এসেছিলাম। এবার তোদের দুটোকে একসাথে নিয়ে যাব। সে তো যেতেই হবে। তাছাড়া তোমাদের দুজনের যা চেহারা, তোমাদের সাথে আমি গায়ে জোরে পারবো না। চেহারা কি বলছিস রে? তোকে খুঁজতে গিয়ে জামা কাপড় সব ঢিলা হয়ে গেল। জমলোকে নতুন জিম খুলেছে, যমরাজ বলেছেন তোকে খুঁজে নিয়ে গেলে তবে সেখানে ঢুকতে দেবেন। তোমাদের এখানেও জিন আছে? আমাদের গ্রামেও আছে। পটলাটাকে একবার ধরেছিল। এই তুই থামবি? ওটা জিন নয়, জিম। মূর্খ কোথাকার। চল এখন। যাবই তো, শুধু যাবার আগে একবার বন্ধুটার সাথে দেখা করে আসি। হাজার হোক, নাড়ুগোপাল ইহলোকের শেষ ইচ্ছে। চমদুতেরাও তো মানুষ নাকি রে বাবা?
তাদের তো মন বলে একটা জিনিস আছে। অনুমতি পেয়ে নাড়ুগোপাল দীনবন্ধুর কানের কাছে মুখ নিয়ে বলল, দীনবন্ধু, আমি আসছি ভাই, ওরা আমায় নিতে এসেছে। তোমার রতন জ্যাঠা আর আমাকে ওরা একসাথেই নিয়ে যাবে। এই চলেই, কেমন? তুমি ভালো থেকো। দীনবন্ধু থম মেরে দাঁড়িয়ে রইল। দিনের আলোতে যাকে সে চোখে দেখতে পায় না, তাকে আটকাবে কেমন করে? নীরবে চোখের জল ফেলা ছাড়া কিছুই সে করতে পারল না। সবাই ভাবল পিতৃতুল্য রতন জ্যাঠার মৃত্যুই বেচারার চোখের জলের কারণ। এর কয়েকদিন কেটেছে। সেদিনের পর থেকে দীনবন্ধু আর কখনো মদ ছুঁয়েও দেখেনি। মাতাল অবস্থায় যে বন্ধুকে সে চোখে দেখতে পেত, তাকেই যখন আর দেখতে পাওয়া যাবে না, তখন আর ওসব খেয়ে লাভ কি? দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই বিয়ে করে সংসারী হলো দীনবন্ধু। তবে নাড়ুগোপালকে সে ভুলতে পারল না। আজও কখনো কখনো রাতের আকাশে তারাদের মাঝখানে জমলোক খোঁজার সে চেষ্টা করে। সংসার বড় অদ্ভুত পাঠশালা। এখানে জ্যান্ত মানুষ হতাশায় আত্মঘাতী হয়, আর মরা মানুষ অন্যকে বাঁচতে শেখায়।